ইউরোপের দেশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে ৩৩ গুণ বেড়েছে। জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবির বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের পর গত বছরই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। প্রতিবেদন অনুযায়ী এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৫৭ কোটি ১৮ লাখ ফ্রাঁ। এদিকে বিগত সরকারের সময়ে সুবিধাভোগীদের একটি বড় অংশ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত হতে শুরু করেছে। এতে অনেকেই বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বেশিরভাগটাই অবৈধভাবে অর্জিত এবং বিদেশে পাচার করা অর্থ বলেই মনে করা হচ্ছে। ইরান ইসরায়েলের সংঘাতের অষ্টম দিনেও চলছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের বিয়ারশেবা শহরে ইরান থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইরানের উত্তরাঞ্চলীয় রাশদ শহরের শাফিদ্রুদ শিল্পনগরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত ২৪ ঘন্টায় ইসরায়েলে নতুন করে আরও ২৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে তারা ইরানের দক্ষিণে কাহরিজাক এলাকায় একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এদিকে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা এ বিষয়ে ২ সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এক প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা জানান তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সাংবাদিকদের তিনি জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার একটা বাস্তব সুযোগ সামনে আছে কিনা এই বিষয়টি বিবেচনায় নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়াবে কিনা। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। অন্যদিকে ইসরায়েলে ক্ষতিগ্রস্ত সোরোকা হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের বাইরে একটি সংবাদ সম্মেলনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ সময় তিনি ট্রাম্পকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং ইরানে ইসরায়েলের লক্ষ্যের ওপর জোর দেন। তারা বেসামরিক লোকদের লক্ষ্য করছে কারণ তারা একটি অপরাধী সরকার। তারা বিশ্বের প্রধান সন্ত্রাসী। তারা পারমাণবিক পর্যটন চায় যা সমগ্র বিশ্বকে পারমাণবিক ব্ল্যাকমেইলের আওতায় আনবে। আমরা তাকে ছাড় দেব না। আমরা একটি অসাধারণ বিজয় অর্জনের প্রক্রিয়ার মধ্যে আছি। স্থাপনাগুলোর ওপর আঘাত হানার ক্ষমতা এখনো ইসরায়েলের নেই। ভূগর্ভে আঘাত হানার মতো অস্ত্রের একটি এখনো অব্যবহৃতই রয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে সেই মারাত্মক অস্ত্রের নাম বাংকার বাস্টার বোমা। পশ্চিমা মিত্রদের ছাড়া এই বোমার ব্যবহার ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা এমওপি হল ৩০,০০০ পাউন্ডের একটি বোমা যা পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। মনে করা হয় নির্ভুলভাবে শত্রুপক্ষের ঘাঁটি বা বড় কোনো ব্যবস্থাপনা বা বাংকার ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই বোমার। তাই এর অপর নাম বাংকার বাস্টার। ইরানের ফর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টকে এখনো বাগে আনতে পারেনি ইসরায়েল, কারণ ইরানের ওই পরমাণু কেন্দ্রের অবস্থান মাটির নিচে। পাহাড় দিয়ে সুরক্ষিত সেই জায়গা এমনভাবেই তৈরি যে সাধারণ ক্ষেপণাস্ত্রের হামলা অনায়াসে সহ্য করে নেওয়ার ক্ষমতা আছে তার। বিশেষজ্ঞদের মতে ইরানের ওই সুরক্ষিত পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারবে শুধুমাত্র ১৪ টন ওজনের এমওপিই। ২০০ ফুট শক্তিশালী পাথর ভেদ করে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম কেবল যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার। বোয়িংয়ের নকশায় তৈরি এমওপির বাইরে রয়েছে একটি শক্তিশালী এবং অতি সহনশীল ইস্পাতের আবরণ, যা পাথর এবং কংক্রিটের গভীরে প্রবেশ করার সময়ও বোমাটিকে অক্ষত রাখতে সাহায্য করে। প্রায় ২৫০০ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম বাংকার বাস্টার, ফলে মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে বোমাটি। আর মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরই বোমাটি বিস্ফোরিত হয়, ফলে ক্ষতি হয় সবচেয়ে বেশি। বাংকার বাস্টারে জিপিএস এবং নেভিগেশন সিস্টেম থাকায় লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে এটি। কঠিন যুদ্ধ পরিস্থিতিতেও লক্ষ্যবস্তুর কয়েক মিটারের মধ্যেই আঘাত করে এই বোমা।
এর আগে কখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি বাংকার বাস্টার। তবে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের হোয়াইট সান্ডস মিসাইল রেঞ্জে পরীক্ষা করা হয়েছে এটি। এই ভারী বোমা লক্ষ্যবস্তু পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারে মার্কিন বহরে থাকা একমাত্র B-2 স্পিড স্টেলথ বোমারু বিমান। জ্বালানি ছাড়াই প্রায় ৬,০০০ নটিক্যাল মাইল উঠতে পারে বিমানটি। ২০০০ সালের গোড়ার দিকে নর্থ্রপ গ্রুমান এবং লকহিড মার্টিন প্রথম MOP তৈরি করার কাজ শুরু করে। MOP তৈরির পর বোমাটিকে নিয়ে প্রাথমিক পরীক্ষা শুরু হয় ২০০৪ সালে। আর ২০১১ সালে মার্কিন বিমান বাহিনীর হাতে পৌঁছে যায় এই অস্ত্র। মনিরুজ্জামান বাবু, ৭১। নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইরানে নিযুক্ত অস্ট্রেলীয় সব কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেছেন, ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত অঞ্চলেই থাকবেন, যাতে সংকটের মুখে সরকারি সিদ্ধান্ত ও সহায়তামূলক উদ্যোগে ভূমিকা রাখতে পারেন। পেনি ওং আরও বলেন, যেসব অস্ট্রেলিয়ান নাগরিক ইরান ত্যাগ করতে চান তাদের জন্য সহায়তা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদার দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এই উদ্দেশ্যে ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরার রুটে কনসুলার কর্মী মোতায়েন করছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ। বিশেষ করে আজারবাইজানের সীমান্ত পারাপারে যেন ভ্রমণকারী নাগরিকরা সমস্যায় না পড়েন, সেই জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না বলে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর মধ্যে বৈঠকের পর একথা জানানো হয়েছে। ল্যামি বৈঠক শেষে বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত সংকটজনক এবং তা দীর্ঘমেয়াদে ইরানের পরমাণু ইস্যুর একটি কূটনৈতিক সমাধান কিভাবে আনা যায় সে বিষয়েও আলোচনা করেছেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, উভয় মন্ত্রী একমত হয়েছেন যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলোচনার জন্য জেনেভা যাচ্ছেন ল্যামি। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সংঘাত আরও বেড়ে যাওয়ায় প্রকৃত ঝুঁকি রয়েছে, তাই সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানান তিনি। নতুন পররাষ্ট্র সচিব হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এদিকে ৫ জন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সচিব কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সচিব সুকেশ কুমার সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সচিব মোহাম্মদ সালাউদ্দিন, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম এবং জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর সচিব মোহাম্মদ শহীদুল্লাহ এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত 5টি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সবজির বাজার চড়া। প্রায় প্রতিটি সবজির দামই উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কমে যাওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে। সবজি কিনতে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ঈদের পর থেকেই সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জের বাজারে সবজির দাম বেশ চড়া, বাড়তি মাছের দামও। ক্রেতারা বলছেন, অনেকদিন ধরেই মাছের বাজার চড়া, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে। কোথাও কোথাও বেড়েছে মুরগি, ডিম ও আলুর দাম। তবে মোটা ও সরু সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 10 টাকা। কাঁচাবাজারের আরও খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, শুক্রবারের বাজারে সবজির দাম কেমন দেখছেন এবং অন্যান্য পণ্যের দাম কেমন? গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম বাড়লো না কমলো? আমি কিন্তু গত সংবাদেই বলছিলাম যে নিত্য পণ্যের বাজার নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন গত সরকারের আমলে আসলে সাধারণ মানুষ, এবং এই বাজারটি নিয়ে সবচেয়ে ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভের প্রধান কারণ ছিল আসলে সিন্ডিকেট। সেই সিন্ডিকেট আসলে 10 মাসে কতটা কমলো। আমি একটি উদাহরণ দিয়ে আপনাকে, সংবাদে হয়তো জানাচ্ছিলেন আপনি, যে মুরগির দাম গত 4 দিন আগে কেজিতে 200 সোনালী মুরগি যেটি 240
থেকে 250 টাকা বিক্রি হচ্ছিল, সেখানে আজকে প্রত্যেকটা দোকানে আমরা দেখছি যে 4 দিনের ব্যবধানে সেই মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা। অর্থাৎ আপনি দেখেন যে ব্যবধান কিন্তু প্রায় 80 টাকা, অর্থাৎ 70 থেকে 80 টাকা কেজিতে 4 দিনের ব্যবধানে একটি মুরগির দাম বেড়ে যাচ্ছে। আমরা কথা বলছিলাম যখন আসলে ব্যবসায়ীদের সঙ্গে, তারা একদম সাফ গত সময়ে যে কথাগুলো বলছে সেই কথাগুলোই বলছে। যারা আসলে খামারি তারা তাদের লোকসান পুষিয়ে নিচ্ছে, ঈদের আগে মুরগি কম চলেছে সেই লোকসান পুষিয়ে নিচ্ছে। আপনি দেখেন চালের বাজার যদি বলি, যে মাত্র এক সপ্তাহের ব্যবধান, এক সপ্তাহের ব্যবধানে চিকন চাল কেজিতে আসলে বেড়ে যাচ্ছে 4 থেকে 5 টাকা কেজিতে। কিন্তু বোরো ধানের মৌসুম চলছে, বোরো ধানের চাল কিন্তু মাত্র 1 মাস আগে এসেছে এবং আমরা দেখেছিলাম যে বোরো ধান যখন বাজারে আসে তখন কিন্তু প্রায় 10-12 টাকা কিন্তু আসলে কমে গিয়েছিল। সেই 10-12 টাকা থেকে আবার হঠাৎ করে এই যে বেড়ে যাওয়া, সেই কথাগুলো যখন আসলে ব্যবসায়ীদের, এই কারওয়ান বাজারে যারা চালের ব্যবসা করেন যখন বলছি, তখন কিন্তু তারা বলছেন যে এর দায় আসলে মিল মালিকদের। এবং এই একই ধরনের এক্সকিউজ, একই ধরনের কথা কিন্তু আমরা সবসময় বিগত সরকারের আমলে, বিগত সময়গুলোতেও শুনি। তবে স্বস্তির বিষয় হচ্ছে এখন আপনি যে বাজারটি দেখছেন হচ্ছে কাঁচা সবজির বাজার। সেই কাঁচা সবজির বাজারগুলো আমরা যে দামে সবসময় দেখতাম যে 100 টাকার নিচে আসলে কাঁচা সবজি বিক্রি হচ্ছে না, সেই জায়গাটি আসলে অনেকটাই উন্নতি হয়েছে। আমরা দেখছিলাম যে সকালে এসে, যদি একদম আজকের বাজারের কথা বলি, যে শশা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে, পটল 20 থেকে 25 টাকা। অর্থাৎ সবজির দাম আমরা দেখলাম যে প্রায় 20 থেকে 50 টাকা কেজির মধ্যে কিন্তু বেশিরভাগ সবজি আছে। যদিও বেগুনের দাম আমরা দেখছিলাম যে 100 টাকা কেজি। তবে অবশ্যই মনে রাখতে হবে যে এই বাজারের এই দামগুলো কিন্তু কাউরান বাজারের, এবং কাউরান বাজার থেকে ঢাকার অন্যান্য জায়গায় যে বাজারগুলো আছে সেই বাজারের কিন্তু আবার কেজিতে প্রায় 10-15 টাকা কিন্তু কেজিতে মিনিমাম তফাৎ হয়ে যায়। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, কিংবা আমাদের যে দর্শকরা বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বাস করেন তারা কিন্তু জানেন। আমরা দেখছিলাম যে চিচিঙ্গা 40 টাকা বিক্রি হচ্ছে, ভটভটি যেমন 60 টাকা বিক্রি হচ্ছে, করল্লা 50 টাকা বিক্রি হচ্ছে, গাজর 140 টাকা, এটির দাম একটু বেশি আছে, টমেটো 80 টাকা। তবে আমদানি নির্ভর যে জিনিসগুলো আছে, সেই আমদানি নির্ভর জিনিসগুলোর দাম কিন্তু অনেক বেশি আছে। পাউডার দুধ, চা পাতা জাতীয় জিনিস কিংবা মশলা জাতীয় জিনিস, সেগুলোর দাম কিন্তু আসলে বেড়েছে। এবং তেলের দাম যদি গত বছরের তুলনায় আমরা হিসাব করি, এবং ব্যবসায়ীরাও বলছিলেন যে গত বছরের তুলনায় এই মাস বিবেচনা করলে তেলের দামও কিন্তু লিটারে প্রায় 10 থেকে 12 টাকা কিন্তু লিটারে বেড়েছে। তো এই অবস্থায় চলছে আসলে রাজধানীর নিত্যপণ্যের বাজার। সুমন, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আপনার কাছে। সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি, তবে তা এখনো বিপদসীমার নিচে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে হাওরগুলোতে পানির ধারণ ক্ষমতা থাকায় এখনই নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে না। এদিকে লঘুচাপের কারণে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘালয়ে টানা বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে আবারও সিলেটের কয়েকটি পয়েন্টে বাড়তে শুরু করেছে সুরমা ও কুশিয়ারার পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীর পানি প্রতিদিন 10 থেকে 15 সেন্টিমিটার বাড়লেও রয়েছে বিপদসীমার নিচে। কিন্তু মেঘালয়ে বৃষ্টি না কমলে আবারও সিলেটে বন্যা দেখা দিতে পারে, যে কারণে নদী তীরের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুনামগঞ্জেও সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়লেও রয়েছে বিপদসীমার নিচে। হাওরে পানি ধারণ ক্ষমতা থাকায় এখনই নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে না বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে জেলেরা উপকূলে ফিরতে শুরু করেছেন। লঘুচাপের কারণে পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। এখন আমাদের মধ্যে হালসা শুরু হইবে, বিস্ফোরা করবে মানুষের, ঠিক আছে, এজন্য আমাকে টুপু করি। আমাদের বর্ষায় 2-3 দিন পর্যন্ত দেখা যাচ্ছে বর্ষায় কাজ কাম কম, তারপর যাত্রী কম। রাঙাবালিতেও মৌসুমী বায়ু এবং সুস্পষ্ট লঘুচাপের কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। 4 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা। সব তলায় গেছে, ঠিক আছে, তলার কারণে হাঁটতে পারতেছি না, চলতে পারতেছি না, ঠিক আছে, গরমের ঘাস খাওয়াইতে পারতেছি না। রাঙ্গাবালী উপজেলার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, ওই বাঁধগুলো পানি উন্নয়ন বোর্ডের নির্মিত, এবং এই বাঁধের অভ্যন্তরে যেন কোনো রকম জলাবদ্ধতা না হয় সেই জন্য কৃষকদের সুবিধার্থে বেশ কয়েকটা স্লুইস গেটও আছে। এই স্লুইস গেটগুলা বিগত দিনগুলাতে হচ্ছে স্থানীয় লোকজনের সমন্বয়ে একটা স্থানীয় কমিটি করে ব্যবস্থাপনা করা হয়েছে।
মোংলার আকাশে কিছুটা মেঘ থাকলেও বৃষ্টি নেই। সেখানে মোংলা বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বনশ্রী হালদার, ৭১। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রেলওয়ের লেভেল ক্রসিংয়ে ঘুন্টিঘর নির্মাণ সহ গেটম্যান নিয়োগ না দেয়ায় গত ১ বছরেও চালু হয়নি নেত্রকোনা থেকে ঈশ্বরগঞ্জ হয়ে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ। এতে ৩০ কিলোমিটার এই পথ পাড়ি দিতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। এ নিয়ে ক্ষুব্ধ সড়ক কর্তৃপক্ষ। আর রেলওয়ে বলছে জনবল নিয়োগ দেওয়ার সব প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, দ্রুত সড়কটি চালু হবে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা থেকে দূরপাল্লার যাত্রীসহ সহজে পণ্য পরিবহনে ২০১৯ সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের মধুপুর হয়ে রাজধানী ঢাকায় যাতায়াতে উদ্যোগ নেয় সড়ক বিভাগ। আর এজন্য নেত্রকোনা থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়, যার কাজ শেষ হয় ২০২৪ সালে। কিন্তু এখনও এই সড়কের সুবিধা পাচ্ছেন না নেত্রকোনা সহ আশেপাশের মানুষ। অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষ ঈশ্বরগঞ্জ লেভেল ক্রসিংয়ে ঘুন্টিঘর ও গেটম্যান নিয়োগ দিতে না পেরে খুঁটি দিয়ে বন্ধ করে রেখেছে সড়ক যোগাযোগ, যে কারণে ভোগান্তিতে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা। বিকল্প পথে যেতে গিয়ে ভাড়া ও সময় দুটোই দ্বিগুণ লাগছে। 10 ফুট জায়গার জন্য রেল ক্রসিং এর কারণে এই রাস্তাটা আমরা সুবল পাইতেছি না, যার কারণে এদিক দিয়ে নেত্রকোনা টু ঢাকা বাস এমনকি যে গাড়িগুলা এগুলা এদিক দিয়ে আসতে পারতেছে না। এখান থেকে সিঙ্গেল রুট ওই পাশ দিয়ে একটা গাড়ি আসতে, আমরা এই পাশ দিয়ে গেলে গাড়ি রেল লাইনের উপরে জামে আমরা পড়ে থাকি। অনেক ঘুরিয়ে বাস চলাচল করে না। যদি রেল ক্রসিংয়ের কাজটা ক্লিয়ার করে দিত তাহলে যাতায়াতের ব্যবস্থাটা একটু ভালো হতো। এলাকার লোকজন বলছেন, রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ভোগান্তি তাদের। এই যে রাস্তাটা হচ্ছে অত সুন্দর, আমরা তো এই রাস্তাটা চলাচল করতে পারি না, এই রেলের লাগে করছিনার লাগে। রাস্তা চলতেছে না, বন্ধ হয়ে রয়েছে রেলওয়ার গাফিলতির কারণে। রেলওয়ে কর্তৃপক্ষের এমন কাজে ক্ষুব্ধ সড়ক বিভাগের কর্মকর্তারাও। এ বিষয়ে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ঘুন্টিঘর নির্মাণ ও গেটম্যান নিয়োগে টেন্ডার আহ্বান সহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুত কাজ শুরু হবে। রেল ক্রসিং নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে রেলকে টাকা দিয়েছি ওনাদের প্রাক্কলন অনুযায়ী। ওনারা এটা টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিলে কাজটা তারাই করবে ডিপোজিট ওয়ার্ক হিসাবে। এখানে আমাদের ইন থেকে টাকা দেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে সব এস্টিমেট দিয়েছি। চিফ অফিস থেকে যখন আমাদের কাছে এটা টেন্ডার হয়ে টেন্ডারের মাধ্যমে এগ্রিমেন্ট হিসেবে আসবে, আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাছে এগ্রিমেন্ট হলে আমরা আশা করি এটা দ্রুত করে দিব। আর ৩৫০ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে শুরু হয় নেত্রকোনা থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক নির্মাণ। মনিরা কাজুরি, ৭১। ঈদের লম্বা ছুটি আর বৃষ্টির কারণে রাজশাহীর আমের বাজারে কিছুটা দরপতন হলেও আজ সব ধরনের আমের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে গাছ থেকে আম পাড়া বন্ধ থাকায় সরবরাহও কিছুটা কমেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে ওজন জটিলতায় আমের বাজারের অস্থিরতা কেটে বেড়েছে আমের দাম। তবে যে দাম বেড়েছে তাতে সন্তুষ্ট নন চাষি ও ব্যবসায়ীরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজশাহীর বাজারে প্রায় শেষের পথে খিরসাপাত, এখন আসতে শুরু করেছে ল্যাংড়া ও আম্রপলি। ব্যবসায়ীরা জানান, জেলার শিরোইল খুচরা বাজারে ল্যাংড়া আম ৫০ থেকে ৫৫ টাকা, খিরসাপাত ৬৫ থেকে ৭০ টাকা ও আম্রপলি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে আম পাড়া বন্ধ থাকায় সরবরাহ কম। তবে আজ থেকে সব আমের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। আমের দাম ছিল ৩০ টাকা, ৩৫ টাকা, ৪০ টাকা, ৪৫ টাকা। এখন আমাদের ৩ দিন থেকে কিছুটা হালকা দাম বেড়েছে। এখন বর্তমান বাজারে খিরসা আছে, ন্যাংরা আছে, আম্রপালি উঠছে। চাঁপাইনবাবগঞ্জে ওজন জটিলতায় আমের বাজারের অস্থিরতা কেটে গত ৫ দিন ধরে বাড়ছে আমের দাম। বৃষ্টির কারণে ল্যাংড়া সহ কয়েকটি জাতের আমের দাম মনে কমেছে ২০০ থেকে ৩০০ টাকা। সেখানেও খিরসাপাত জাতের আম সরবরাহ কমে যাওয়ায় ১০০০ টাকা দাম বেড়েছে। তবে যে দাম বেড়েছে তাতে সন্তুষ্ট নয় চাষি ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় আমের বাজার কানসাটে খিরসাপাত আম মন প্রতি ৩০০০ থেকে ৪২০০ টাকা বিক্রি হচ্ছে, যা আগে বিক্রি হয়েছে ২০০০ থেকে ৩০০০ টাকায়। এছাড়া বাজারে গুটি ও অন্যান্য আমের দাম মনে ২০০ থেকে ৫০০ টাকা বেড়ে ৯৫০ থেকে ১২০০ টাকা, লাকনা ৬০০ থেকে বেড়ে ৭০০ টাকা মন দরে ও ল্যাংড়া ১৪০০ থেকে ২২০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। শাকিলা শম্পা,
৭১। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে ফল উৎসব। সেখানকার সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আয়োজন নিয়ে দর্শনার্থীরা কি বলছেন এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? পরে কিন্তু এই কৃষিবিদ খামারবাড়ি যে ইনস্টিটিউশন রয়েছে সেখানে কিন্তু জাতীয় ফল মেলা শুরু হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ফল মেলার আগত দর্শনার্থীদের যে সংখ্যা এটি আসলে বাড়তে শুরু করেছে। মেলা মূলত সকাল 9টার কিছু পর থেকে সায়ের দিক থেকে এসে এই মেলার গেট ওপেন করা হয়। এই ওপেন করার পর থেকে তো এই যে স্টলের আয়োজকরা তাদের নানা ধরনের যে ফলের পসরা সেটি তারা পসরা নিয়ে খুলে বসতে শুরু করেন এবং একই সাথে ঠিক 10টার পর থেকে এখন 11টা চলমান রয়েছে। এখন কিন্তু বিভিন্ন স্টলে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার এই যে দর্শনার্থী রয়েছে তারা ফল কিনতে আসছে, ফল দেখছেন, ফল নিয়ে নানা ধরনের কথাবার্তা বলছেন, ফল চাষ, বিপণন, বিক্রয় নিয়ে তারা কিন্তু কথাবার্তা বলছেন। একটু যদি দেখিয়ে যেতে চাই যে এই মেলায় মোট 74টি স্টল রয়েছে। এই 74টি স্টলের সরকারি এবং বেসরকারি মিলিয়ে 74টি স্টল রয়েছে। এখানে কিন্তু এই ফল মেলায় আমের ফল, যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস চলমান রয়েছে, আমের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু বিভিন্ন জাতের এবং বিভিন্ন ধরনের আমের পসরা কিন্তু এই মেলার দ্বিতীয় ভাগের যে স্টলগুলো রয়েছে সেখানে রয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে যে নানা ধরনের যে বাহারি ফল এবং দেশীয় এবং আঞ্চলিক ফল রয়েছে সেটির পসরা রয়েছে। সেখানে যদি বলে রাখি যে এই দর্শনার্থীদের ভিড় কিন্তু এই আমের স্টলগুলিতে রয়েছে, কারণ এখানে আম বিক্রি করা হচ্ছে। আমের বিভিন্ন জাত, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, আম বিক্রি করা হচ্ছে এবং এছাড়া যে দেশীয় এবং আঞ্চলিক যে ফলগুলি রয়েছে সেটি সাধারণত যে সরকারি যে স্টলগুলি রয়েছে সেখানে শুধু প্রদর্শন করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর খামারবাড়ি ইনস্টিটিউট থেকে জাতীয় ফল মেলার সর্বশেষ খবর। রাখতে থাকুন নজরুল, নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তীতে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। ঝিনাইদহে 18 বছরেও চালু হয়নি স্যালাইন ফ্যাক্টরি। এলাকার মানুষের অভিযোগ, বিএনপি সরকারের সময় ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কারণে 18 বছরেও চালু হয়নি এই সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে রাজনৈতিক কারণেই প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হয়নি। তবে এবার চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের 6টি উপজেলার হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে খাবার স্যালাইন সরবরাহের জন্য 10% জমির উপর স্যালাইন ফ্যাক্টরির উদ্যোগ নেয় তৎকালীন সরকার। শহরের চাকলাপাড়া সংলগ্ন পুরাতন হাসপাতাল এই জায়গাতে 2005 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 2008 সালের আগস্ট মাসে দ্বিতল ভবনের নির্মাণ শেষ হলে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রকৌশল বিভাগ স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। 2009 সালে ক্ষমতার পালাবদলের পর স্যালাইন ফ্যাক্টরি চালু হবার প্রশাসনিক অনুমোদন তো মেলেইনি, এমনকি কোনো লোক জনবলও নিয়োগ করা হয়নি। বর্তমানে অবহেলায় পড়ে রয়েছে কক্ষগুলো। চেয়ার, টেবিল, ফ্যান সহ সবকিছু নষ্ট হবার পথে। করোনা সংক্রমণের সময় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার কর্মসূচি চলে এখানে। অনেক এমপি চলে গিয়েছে, অনেক মন্ত্রী চলে গিয়েছে, কিন্তু তারপরে এখন এখানে স্যালাইন পাওয়া যায় না। এটার কারণে অনেক মানুষ ভোগান্তিতে পড়ছে। এটা অকার্য অবস্থায় পড়ে আছে এবং এখানে মানব সম্পদ নেই, কোনো কিছুই নেই। যে স্যালাইন চালু হচ্ছে না, কেন চালু হচ্ছে না? অত দ্রুত ঝিনাইদহ এসে চালু হোক, এজন্য আমাদের জন্য এটা উপকার হয়। আর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, স্যালাইন ফ্যাক্টরি চালুর জন্য অনেক চিঠি আদান প্রদান করা হয়েছে, তবে এখন পর্যন্ত জনবল বা প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য অফিসের ক্যাম্পাসে এটি আছে, তো একেবারে বিনষ্ট হয়ে যাওয়া থেকে আমরা কিছু রুম এটার এখন অফিসের বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। রুমের এমনিতে স্ট্রাকচারটা ভালো আছে, কিন্তু পরবর্তীতে যদি আসলে স্যালাইন ফ্যাক্টরিটি চালু করা যায় তাহলে এই বিল্ডিংটার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে। সিভিল সার্জনও জানান, জেলার মানুষের স্যালাইনের চাহিদা মাসে 1 লাখের ওপরে। লোক জনবল নেই, যন্ত্রপাতি পড়ে রয়েছে, রাজনৈতিক কারণে চালু করা সম্ভব হয়নি। আমাদের সিভিল সার্জন সম্মেলনে বলে আসছি যে এটা চালু করা হোক এবং এটা যেন ভালো থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখন মতো আমাদের কাছে সেই সময়মতো সম্মেলন শেষ হয়েছে, তো আমাদের চালু করতে মনে আরো সময় লাগবে। 2005 সালের 22 অক্টোবর স্যালাইন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঝিনাইদহ 2 আসনের তৎকালীন বিএনপির সাবেক এমপি মশিউর রহমান। হাসান আহমেদ, 71।
ঝালকাঠিতে ছেলের বিরুদ্ধে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছেন শতবর্ষী এক মা। বৃহস্পতিবার ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১০ বছর বয়সের আমিরুল নেসা বাদী হয়ে ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। আর এরপরই অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। যে বয়সে ছেলের আদর যত্নে সুখ শান্তিতে থাকার কথা, সেই বয়সে সে এক মাকে আসতে হয়েছে আদালত চত্বরে। ১১০ বছর বয়সের এই মায়ের নাম আমিরুল নেসা। 7 ছেলে ও 2 মেয়ের জননী। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়েই আদালতে হাজির হন ছেলের বিচার চাইতে। ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের শতবর্ষী এই মায়ের অভিযোগ ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে। তিনি জানান, 3 বছর আগে জমি বিক্রির 3 লাখ টাকা জমা রাখেন ছেলের কাছে। গত 12 জুন সেই টাকা ফেরত চাইতে গেলে তার উপর চলে অকথ্য নির্যাতন। এক পর্যায়ে তাকে লাথি মারা হলে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়। এরপর সুস্থ হয়ে ছোটেন আদালতে। আমি টাকা চাইছি বলার কাছে এই টাকা দেয় না, সেই জন্য লাথি মারছে। ওই এইবার আইছি ইউনুস মোল্লার কাছে আমার আম্মা 3 লক্ষ টাকা পাবে চাইতে গেছে। এইয়ার পারলে ইউনুস মোল্লা আমার আম্মারে মারছে, আমার আম্মাকে দিয়ে আমরা মামলা করতে আসছি। তার সাথে কথা কাটাকাটি হয়েছে নাকি, এরপরে দাদুকে লাথি মারছে, দাদিকে লাথি মারছে, লাথি মারার পর দাদি পড়ে গেছে, পড়ে যেয়ে পায়ে ব্যথা পাইছে। তবে মায়ের ওপর অত্যাচারের অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ইউনুস মোল্লা। সম্পূর্ণ মিথ্যে কথা, এবং এইটা মানে আমার মা তো গর্ভবতী মা, আমার 10 বছর 10 দিন পেটে রাখছে। আমি এই মায়ের কখনোই আমি মারতে পারি না, কখনোই মারবো না। যদি মাইরে যাই তাহলে যেন আমার হাত পা যেখানে যাচ্ছে লাগিয়ে যায়, একদম ধ্বংসই যাই যেন আমি। এমন একটি ঘটনায় অবাক হয়েছেন আইনজীবীরা। আর বিষয়টি আমলে নিয়ে দ্রুত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালতের বিচারক। মামলার গভীরতা অবলোকন করতে পাইরা এই ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটা আমলে নিয়েছেন, সরাসরি এফআইআর দিয়েছেন এবং এই ইউনুস মোল্লার বিরুদ্ধে WA ইস্যু করেছেন। মায়ের উপর এমন আচরণে ক্ষুব্ধ এলাকার মানুষ দাবি তুলেছেন ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির। মনিরা কাজুরি, ৭১। 17 বছরেও উদ্ধার হয়নি লক্ষ্মীপুরের কমলনগর চর লরেন্স এলাকার পানি উন্নয়ন বোর্ড পাউবোর 100 কোটি টাকার সরকারি জমি। পানি নিষ্কাশনের জায়গা দখলে থাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এই জমি উদ্ধারে অভিযান শুরু হলেও স্থায়ী কোনো অগ্রগতি নেই। পাউবোর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, প্রভাবশালীদের দখলে থাকা খাস জমির তালিকা করা হয়েছে। ধাপে ধাপে এগুলো উচ্ছেদ করা হবে। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুরের কমলনগর চর লরেঞ্জ এলাকার খাস জমিতে খাল, সড়ক ও পানি নিষ্কাশনের জায়গা হলেও সেই জমি দখল করে স্থায়ী দোকানপাট গড়ে তুলেছেন এলাকার প্রভাবশালীরা। এমনকি খাস জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়েছেন মুক্তিযোদ্ধা সমবায় মার্কেট নামে। এলাকাবাসীর অভিযোগ, খালের ওপর ময়লা আবর্জনা ফেলে বন্ধ করে ফেলা হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থাও। ব্যক্তিগত কারের ক্ষতি হইব, কারের সুবিধা হইব, কেউ ব্যবহার করে এদের সুবিধা, কারের ক্ষতি, এটা তো আমি নির্ণয় করতে পারতাম না। এটা করবে যারা সরকারি কর্মকর্তা আছে, এরাই সিদ্ধান্ত দিই। এটা যদি খালের ভিতরে ঘর থাকে, ঘরগুলো ভাঙি পরিষ্কার করা হলে ভালো হবে। জমি সরকারের উচ্ছেদ করে দিলে আমরা অ্যাডভান্স দিচ্ছি, অ্যাডভান্সের টাকা নিয়ে নেব গর মালিক থেকে। খালের খাস এই সাইডে ওই পাউবোর কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে এলাকাবাসী বলছেন, লোক দেখানো উচ্ছেদ চালানোর কারণে এখন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় দুর্ভোগ পোহান তারা। যে পানি প্রবাহের যে পথ, সেটা মানুষ এনফোর্সমেন্ট করেছে, বিভিন্ন জায়গায় মানুষ দখল করেছে, অবৈধ দখল করা হয়েছে। সাথে সাথে আমাদের ওয়াটার বোর্ডের যে লক্ষ্মীপুর জেলায় প্রায় 5100 একর জমি আমাদের রয়েছে, এর ভিতরে অনেক মানে কিছু জমি অবৈধ দখল তাদের দ্বারা আসলে দখল হয়েছে। তবে পাউবো নির্বাহী প্রকৌশলী জানান, চর লরেঞ্জ এলাকার প্রভাবশালীদের দখলে থাকা খাস জমির তালিকা করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের 5101 একর জমির মধ্যে 255 একর জমি এখনও অবৈধ দখলে। শাকিলা শম্পা, ৭১। মানিকগঞ্জে আধুনিক পদ্ধতির মালচিং পেপারে সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। এই পদ্ধতি ব্যবহারে সবজির উচ্চ ফলন এবং দাম বেশি পাওয়ায় দিন দিন বাড়ছে মালচিং পেপারে সবজি চাষ। ফলন ও দাম বেশি পাওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের।
নিরাপদ খাদ্য উৎপাদনে এই পদ্ধতি ব্যবহারে কৃষককে নানাভাবে উদ্বুদ্ধ করেছে বেসরকারি সংস্থা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সহকর্মী মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। চিচিঙ্গা, ধুন্দুল, করলা, শসা, টমেটো, বরবটি সহ নানান জাতের এমন নীরব প্রাণবন্ত সবজির আবাদ করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামের কৃষক তৌকির খান। সবজির বাম্পার ফলনও পেয়েছেন। উন্নত জাতের উৎপাদিত এসব সবজি মানিকগঞ্জের বিভিন্ন বাজার সহ ঢাকা ও আশেপাশের জেলায় বিক্রি করে লাভবান হয়েছেন। তৌকিরের দেখানো পথে আরও বহু কৃষক এখন মালচিং পেপারে সবজির চাষ করছেন। তারা জানান, মালচিং পদ্ধতি ব্যবহারে সবজির উৎপাদন বেড়েছে। জমিতে থাকছে না আগাছা, লাগছে না রাসায়নিক সার, পরিশ্রমও পড়ছে কম। মানে এটা হলো সর্বপ্রথম কি জমিটা সারটার যা আছে সব একবারে দিতে হয়, পরে আর দিতে হয় না। আর ঘাস টাস হয় না, ঘাসে আর কি সারটা খাইতে পারে না, যা খায় ফসলে পায়। আমি প্রথমে এবার ধুন্দুল করলাম, আগর সবাই যারা করলো একটু আগাম করলাম সবাই, তখন দিয়ে তার তো প্রচুর খরা। আর মালচিং পেপারটা আসলে খরাটা আসলে মাটির রসটা ধরে রাখে দেখে খরাটা আসলে পায় না। তো আমাদের এখানে আমি প্রথমে যখন সবাই 1 বিঘা থেকে 1 বল করে ধুন্দুল কাটতো বা চিচিঙ্গা কাটতো, আমি তখন আমার এই 5.5 কাঠা থেকে প্রায় 100 কেজি 157 কেজি পর্যন্ত আমি সর্বোচ্চ কাটছি, 157 কেজি। তখন সবাই তাকায় থাকতো আমার দিকে যে এত ফলনের ক্ষেত্রে হইলো কেমনি। শ্রমিক খরচ কম লাগে, গাছে ভাইরাস কম হয়, শতভাগ ভাইরাস মুক্ত, রোগ বালাই খুবই কম হয়, কীটনাশক কম লাগে। মালচিং ব্যাপারে ওরা যে চাষাবাদ করতেছে তা তো লাভবান বেশি হইতেছে। এই কারণে যেমন আমি উদ্যোগ নিছি যে সামনেবার যেন আমি মালচিং ব্যাপারে এই চাষাবাদ করতে পারি। মালচিং পদ্ধতিতে সবজির চাষাবাদে কৃষকদের সহায়তা ও উদ্বুদ্ধ করতে বেসরকারি সংস্থা সহায়তা করছে। পাশাপাশি কৃষি কর্মকর্তারা বলছেন, নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদন করা যায়, তাই মাঠ পর্যায়ে কৃষকদের এই পদ্ধতি ব্যবহারে নানান পরামর্শ দেওয়া হচ্ছে। মালচিং পেপার আসলে আমাদের মাটির তাপমাত্রা ধরে রাখে, মাটিতে পানির রস ধরে রাখে এবং পোকামাকড় কম হয়, আগাছা কম হয়। এই জিনিসগুলো আমরা কৃষকদের বলি, কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং তাদের দেখাদেখিতে আমাদের সিংগাইর কর্মা এলাকায় আরও বেশ অনেক কৃষক আগ্রহ হচ্ছে। কৃষকরা বিভিন্ন মাঠ থেকে দেখে নিজেরাও দেখতেছে, যখন মালচিং পেপার ব্যবহার করে আরেক পাশের কৃষক ভাই বেশি লাভ হচ্ছে, তো সেও কিন্তু দেখে দেখে শিখতেছে। সর্বোপরি কৃষকের উৎপাদিত পণ্য, এটার ফলন ও গুণগত মান দুটোই বেশ ভালো হয় এবং এখান থেকে যেটা হচ্ছে যে অমৌসুমেও এই ধরনের সবজি কৃষকেরা আবাদ করে বাজারে বিক্রি করে বেশ লাভবান হচ্ছে। সিংগাইর উপজেলায় প্রায় 12 একর জমিতে পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে উচ্চ মূল্যের নিরাপদ সবজি চাষ হয়েছে। হাসান আহমেদ, 71।